বিশ্বকাপে চলছে রাউন্ড অফ 32 এবং এই মুহূর্তে যদি বলি প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমাদের জন্য ডু অর ডাই সিচুয়েশনে রয়েছে। আমি গতকাল রাতের কথা যদি বলি তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ একটি রাত ছিল আমাদের সবার জন্য এবং এই রাতে তিনটি পরপর গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা দেখেছি ভোর পর্যন্ত, আসলে সকাল পর্যন্ত যে ম্যাচগুলো আমরা উপভোগ করেছি। কখনো কখনো দেখেছি দুর্দান্ত ইউটার্ন, কখনো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে এবং কখনো কখনো আমরা আবার হতাশ হয়েছি। আমরা কি ভাবছি আমাদের এই সব কিছু নিয়ে, এই ভাবনা নিয়ে এবং সামনে আসলে আরও কি কি দেখতে হতে পারে, এই সব কিছু নিয়ে কথা বলবো ডি বক্সে। ওয়েলকাম টু ডি বক্স, দিস ইজ ইউর হোস্ট মাহা অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। এবং আজকের ম্যাচগুলো নিয়ে তো কথা বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের গেস্ট আশরাফুল ইসলাম রানা, সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুড মর্নিং। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। গুড মর্নিং। তো কি একটা রাত গেল, তাই না? আমরা টানা তিনটি ম্যাচ দেখলাম এবং আমি ম্যাচগুলোর কথা যদি আরও একবার দর্শকদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। শুরু করেছিলাম ইংল্যান্ড এবং কঙ্গোকে দিয়ে এবং মাঝরাত গেল আমাদের বেলজিয়াম এবং সেনেগালকে দিয়ে এবং এই মাত্র শেষ করলাম ইউএসএ বনাম বসনিয়ার ম্যাচ দেখে। কেমন গেল আসলে ম্যাচগুলো? আপনার কাছ থেকে আসলে জানতে চাই আমি শুরুতে, কেমন গেল? না ওয়েল, দেখেন আসলে আমরা আপনার গত রাতে ইংল্যান্ডের ম্যাচ আর কঙ্গোর ম্যাচটা যদি আমরা ধরি, তো এইখানে কিন্তু অনেক আসলে রোমাঞ্চ ছিল, থ্রিলার ছিল। তো এইখানে আমরা ম্যাচ শুরুর আগে কিন্তু কেউ এক্সপেক্ট করিনি আসলে এইরকম একটা ক্লোজ ম্যাচ হইতে পারে। তো এইখানে দেখেন শুরুতেই কিন্তু আর্লি স্টেজে কঙ্গো গোল করে, তো সেইখানে কঙ্গোর ডেডলক ভাঙতে ইংল্যান্ডকে 75 মিনিটস পর্যন্ত কিন্তু তাকে অ্যাফোর্ড করতে হয়, ফাইট করতে হয়, কিন্তু খুব সহজ ছিল না। তো আমার কাছে মনে হয় যে আসলে নকআউট স্টেজের গেমগুলো এইরকমই কিছু আসলে আমরা প্রেডিক্ট করি, আসলে ওই সমস্ত প্রেডিক্টগুলো আসলে অনেক সময় আছে মাঠের পারফরমেন্সে কাজে আসে না। তো সেই রকমই আসলে ইংল্যান্ডে দেখেন আমরা যদি টপ টু বটম পর্যন্ত তাকাই, ওদের 11 টু বেঞ্চ, তো সেই জায়গাতে কিন্তু ডেপথটা অনেক লম্বা। তো যখন আপনার লাস্ট ম্যাচটা আপনি ইংল্যান্ডে দেখে থাকবেন, যখন আপনার ওর ডিফেন্স থেকে বিল্ড আপ করছিল, তখন আপনার কঙ্গোকে কিন্তু কোনোভাবেই তাদেরকে থ্রেট করতে পারছিল না। তো যখন আপনার এই কঙ্গো আবার থেমে থেমে কাউন্টার আসছিল, ওরা সমানভাবে ফাইট করছিল। তো একটা স্টেজে গিয়ে আসলে যখন আপনার কোচ আপনার 60 মিনিট পর যখন আপনার ওদের দুইটা চেঞ্জ করে প্লেয়ার নামায়, আপনার গর্ডন এবং সাকা, তাদেরকে নামানোর পরে কিন্তু খেলার প্যাটার্নটা আসলে চেঞ্জ হয়। তখন তারা আসলে ট্যাকটিক্যালি প্ল্যান চেঞ্জ করে ফেলে টোটালি। মাঝখান থেকে দুই উইং আসলে বলগুলো এরিয়ালি সুইচ করছিল, সেখান থেকে ক্রস করছিল। তো তারপরে গিয়ে আপনার যখন একটা হাইড্রেশন ব্রেক হয়, মনে থাকবে আপনার লাইক 70 মিনিটসের সময়, তো ওইখান থেকে আসার পরে কিন্তু টিমের টোটাল ট্যাকটিক্যাল প্ল্যান চেঞ্জ এবং খেলার ধরনটা কিন্তু চেঞ্জ। তার মানে ওই সময়টা আসলে কোচের একটা ক্লিয়ার একটা মেসেজ ছিল, তার প্ল্যান ওইখানে চেঞ্জ করতে হয়েছে। দেখেন গড়ন আপনার সাবস্টিটিউট নেমে 2টা অ্যাসিস্ট করেছে, তো এটা খুবই মিরাকেল ঘটনা। এখানে মনে করেন আপনার কেন 2টা অসাধারণ 2টা গোল করেছে, আপনার ও অলমোস্ট এই ওয়ার্ল্ড কাপে 5টা গোল করে ফেলেছে। তো আসলে দেখেন আসলে এটা কঙ্গোর জন্য ব্যাড লাক। আর টোটালি ম্যাচটা আমি যদি বলি, কঙ্গোকে আসলে ম্যাচে রেখেছে তাদের গোলকিপার। তো সে দুর্দান্ত 5 থেকে 6টা সেভ করেছে, তো আনবিলিভেবল সেভ, যেগুলো আসলে হরহামেশা আমরা আসলে দেখি না। তো সেই জায়গা থেকে ক্রেডিট তো আসলে গোলকিপারকে দিতেই হয়। আর এইখানে আপনার মেইন যে আপনার কোচ ছিল ইংল্যান্ডের টোখেল, তো উনার আসলে ট্যাকটিক্যাল প্ল্যানের কারণে কিন্তু আসলে এটা সম্ভব হয়েছে। তো আলটিমেটলি ইংল্যান্ড আসলে ডিজার্ভ করে আসলে উইনটা। আমরা ম্যাচ শেষ করে আসলে দেখলাম যে আসলে সত্যি ওরা রাউন্ড অফ 16 আসলে কোয়ালিফাই করলো। সেটা তো করেছে এবং বসনিয়ার ব্যাপারে আমি আসলে পরে আসবো, কিন্তু সেনেগাল এবং কঙ্গোর ব্যাপারে আমার একই রকম অনুভূতি কাজ করেছে। মনে হয়েছে তাদের জন্য ভাগ্যটা আসলে সহায় হয়নি এবং এত অদ্ভুতভাবে তারা হেরেছেন আজকে। আমি যদি কঙ্গোর কথা স্পেশালি বলি, একটা সময় পর্যন্ত মানে অলমোস্ট 3 ভাগের 2 ভাগ সময় পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করছি যে আজকে একটা আপসেটিং কিছু একটা হতে পারে, একটা আপসেট ম্যাচ আমরা দিয়ে হয়তো শুরু করব। সেখানে হঠাৎ করে সবকিছু বদলে গেল এবং 1 গোলে এগিয়েও ছিল কঙ্গো। সেখানে হয়তোবা আমরা চিন্তাও করিনি কঙ্গো এইভাবে নকআউট পর্বে একটা কামব্যাক দিবে। সো এখানে আমরা কি বলতে পারি যে নকআউট পর্বে বিশ্বকাপে আসলে কোন দল কি করবে এটা নিয়ে আগে থেকে প্রেডিকশন দেওয়ার কোনো সুযোগই নেই?
না, ডেফিনেটলি নকআউট স্টেজে আপনার আনপ্রেডিক্টেবল অনেক কিছুই অনেক ঘটবে। কিছু ঘটবে। আমরা এইখানে অনেক ছোট ছোট টিম আসছে বা অপেক্ষাকৃত একটু দুর্বল টিম আসছে, যাদেরকে নিয়ে আসলে আমরা বড় টিম বলে কাউন্ট করি, তাদের জায়গা থেকে Right, যদি right. ধরি, তো আমরা নর্মালি তো আসলে চিন্তা করি যে যে সমস্ত টিমগুলো আসলে ফাইনাল অবধি যাবে বা সেমিফাইনাল অবধি যাবে, যারা ফেভারিট হিসেবে আসছে, তাদের তুলনায় তো ডেফিনেটলি আপনার কঙ্গোর কথা বলি বা সেনেগাল বা আজকে বসনিয়ার কথাও যদি বলি, তো এই সমস্ত টিম তো অপেক্ষাকৃত একটু হলেও আসলে একটু হলেও একটু দুর্বল হলেও মনে হয়েছে দুর্বল অনেকের মনে কাছে। হয়েছে। তো তারপরেও নকআউট স্টেজে আসলে অনেক কিছু হতে পারে, কারণ আমরা লাস্ট দু একটা ম্যাচ কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি, যে প্যারাগুয়ে দেখেন জার্মানির সাথে জিতে গেল। তো এইরকম অনেক কিছুই আপনার হয়তোবা নকআউট স্টেজে আসলে ঘটবে। তো ঘটবে। আপনার কঙ্গোর কথা যেটা বলছিলেন, আসলে এইখানে আসলে তাদের আসলে ব্যাড লাক যে তারা আসলে এত মানে হার্ডওয়ার্ক করেছে ওই জায়গাতে। তো ওইখানে ওরা আসলে ওরা ট্রাই করেছিল আপনার মিডফিল্ড জোন থেকে আসলে লো ব্লক করার জন্য, তো আসলে সাকসেসফুলি হয় নাই ডিউ টু আপনার ইংল্যান্ডে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে। তো আপনার লাস্টে দেখবেন যে আসলে যখন কোনোভাবেই ইংল্যান্ড আসলে আপনার স্কোর করতে পারছিল না, তখন দেখবেন যে ওদের অ্যাটাকিং লাইন ইনভলভমেন্টটা দেখেন, আপনার সাথে থেকে 8টা প্লেয়ার কিন্তু ইনভলভ হচ্ছে। একটা সময় দেখা গেছে আপনার গোলকিপার পিকফোর্ডকে কিন্তু হাফ লাইনে এসে মনে করেন আপনার খেলতে দেখা গেছে। তো আপনার যখন ওদের ডেডলক ভাঙতে পারছিল না, তখন কিন্তু আপনার পাসিংয়ের আপনার লেফট টু রাইট আমরা যদি চিন্তা করি, তো অনেক বল সার্কুলেট করতে করতেই কিন্তু ওদের আসলে ডেডলকটা ভাঙে বা ডিফেন্স কিন্তু একটু হলো ওই মুভমেন্ট আসলে কঙ্গো খেয়ে হারিয়ে ফেলে। তো ওই সুযোগটা আসলে আপনার ওই সময় ইংল্যান্ডের প্লেয়াররা নেই, কারণ আপনার তখন অলরেডি সাকা গর্ডন ওইখানে দুই উইং থেকে প্রেস করছিল, যেটা ফার্স্ট হাফে হচ্ছিল না। তো এটা আমি মনে করি কোচের ক্রেডিট, যে কোচ রাইট মোমেন্টে আপনার প্লেয়ার চেঞ্জ করেছে। তো ওইখানে যখন চেঞ্জ করে ফ্রেশ প্লেয়ার, তাদের অনেক স্পিড আছে, ইয়াঙ্গার। তো আমার কাছে মনে হয় এটা একটা ট্যাকটিক্যালি প্ল্যান ছিল আপনার টোখেলের। তো এই জায়গাতে আমি থমাস টোখেলকে অবশ্যই এগিয়ে রাখতে চাই। আর অফকোর্স এখানে প্লেয়ারদের তো আলটিমেটলি আপনার ওদের এফোর্ট তো ছিল। তো আমি দিন শেষে মনে করি যে ওরা একটা টিম ওয়াইজ ইংল্যান্ড ডিজার্ভিং, তো আমার কাছে মনে হয় ডিজার্ভিং পারফরমেন্সটাই হয়েছে। আমার এখানে আসলে একটা বিষয় জানার আছে যে কঙ্গোর কোন বিষয়টা সবচেয়ে বেশি শক্তিশালী আপনার কাছে মনে হয়েছে যে আজকের ম্যাচটা দেখার পর? আমার কাছে মনে হয়েছে ওরা মানে মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি ছিল, কারণ তারা জানে যে আপনার ইংল্যান্ড ইউরোপের ফুটবলটা তো ইউরোপের স্বাভাবিক একটা একটু team, ফাস্ট হ্যাঁ। ফুটবল খেলে, তো আফ্রিকানটা একটু পাওয়ার ফুটবল খেলে। তো গতকালকে আমরা যেটা দেখলাম যে ইংল্যান্ডের সাথে কিন্তু সমানভাবে, খুব বেশি আপনার পার্থক্য করতে পারবেন না, ওরা সমানভাবে তাল কিন্তু মিলিয়ে খেলেছেন তারা, সমানভাবে fight ফাইট করেছেন। করছিল। তো ওরা স্পেশালি আসলে আপনার সেকেন্ড হাফটাতে যেহেতু 1-0 গোলে লিড করছিল, স্পেশালি ওরা আসলে মিডফিল্ড ব্লক এবং ডিফেন্ডিং ব্লকটাকে আসলে ওই জায়গাটা সিকিউর করার ট্রাই করছিল। খুব স্বাভাবিক, নকআউট স্টেজে আসলে এইরকমই হয়। তবে আমার কাছে মনে হয়েছে ডিফেন্ডিং এবং গোলকিপিং জোনটাতে গত ম্যাচটাতে ইংল্যান্ডের সাথে ম্যাচটাতে অনেক বেশি টাইট ছিল। ওকে, ওকে। ইংল্যান্ডের কোন বিষয়টা আপনার কাছে লেগেছে যে এই যে প্রথম 75 মিনিট তারা খেই হারিয়ে ফেললেন, বা আসলে তাদের ব্লকটা ছাড়ছিল না কোনোভাবেই, কোথায় তাদের উইকনেসটা কোথায় আপনি লক্ষ্য করেছেন কিনা? না দেখেন, আসলে আপনার এইখানে ইংল্যান্ড কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, নো ডাউট। আপনার এইখানে আপনার কঙ্গোর গোলকিপার এইখানে উনি 5টা ক্লিয়ার কাট মানে সেভ করেছে। তো ও যদি আসলে ওইখানে যদি সেভ না করতে পারতো, তাহলে কিন্তু আপনার আগেই কিন্তু রেজাল্টটা বের হয়ে যেত। তো আমার কাছে মনে হয় ইংল্যান্ডের জায়গাতে বেস্ট পসিবল ট্রাইটাই করেছে, কিন্তু ওই সময়টা হচ্ছিল না, কিন্তু লাস্টে গিয়ে আসলে ওদের ডেডলকটা ভাঙতে পারছে। এবং খেলার মাঠে যেটা হয় আর কি, কখন আসলে কি ঘটবে সেটা আমরা আগে থেকে একদমই প্রেডিক্ট করতে না, এটা পারি না। সম্ভব হয় না। এবং আজকের রাতের যদি ম্যাচগুলোর কথা আসেই, তাহলে বেলজিয়াম এবং সেনেগালের ম্যাচটা সবচেয়ে অদ্ভুত ম্যাচ বলে আমার মনে হবে। এবং সবগুলো দলের মধ্যে সেনেগালকে আমার সবচেয়ে বেশি আনফরচুনেট টিম মনে হয়েছে। এটা আপনার মনে হয়েছে কিনা একই রকম ভাবে? না, অফকোর্স দেখেন, আপনার সেনেগাল তো আপনার কোয়ালিফাই করেছে আসলে আপনার গ্রুপের 3 নাম্বার টিম হিসেবে, তাদের পয়েন্ট ছিল 3। তো সেই জায়গা থেকে স্বাভাবিক বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। বাট একটা জিনিস বেলজিয়ামের যে প্লেয়ার আছে, দেখেন এখানে বেলজিয়ামের অনেকগুলো প্লেয়ার কিন্তু
আপনার ইতালিয়ান লিগ খেলে, আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। তো এই জায়গাতে দেখেন ওরা কিন্তু ওদের স্বভাবসুলভ পারফরমেন্স আমি যদি বলি, স্বভাবসুলভ পারফরমেন্স কিন্তু করতে পারছিল না। তো সেই জায়গা থেকে স্বাভাবিক আপনার একটা তো কনফিউশনের জায়গা ছিল যে যেহেতু আপনার নকআউট স্টেজের গেম, বাট এইভাবে যে সেনেগাল আসলে আপনার বেলজিয়ামকে perform আটকে করবে বা দিতে আটকে পারে, দিতে এটা পারবে। আনবিলিভেবল। তো আমরা কিন্তু Exactly. 80 মিনিট ক্রস করার পরে বা 85 মিনিট ক্রস করার পরেও কিন্তু আমরা ভাবছিলাম যে আরেকটাকে অঘটন দেখছি কিনা। তো এরকম একটা ব্যাপার ছিল। একটা দেখেন অসম্ভব পজিশন থেকে কিন্তু আমি বলবো বেলজিয়াম কামব্যাক করেছে আজকে। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল সেনেগাল, যেটা সেনেগালের কাছ থেকে হয়তো এতটাও আশা করিনি। আমরা হয়তো ভেবেছিলাম ভালো খেলবে, নকআউট পর্বে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু এতটাও ভালো হয়তো বা আশা করা যায়নি। না দেখেন আপনার এই সেনেগাল কিন্তু আপনার ফার্স্ট হাফে যদি আমি বলি তাদের অ্যাটাকিং থার্ড কিন্তু বেলজিয়ামের ডিফেন্ডারদের উপরে কিন্তু অনেক বেশি থ্রেট ছিল। আপনার দেখেন ফার্স্ট গোলটা করছে এই জায়গায় কিন্তু আপনার ডিফেন্ডারদের ভুল ছিল, দিয়ারা যেটা গোল করলো। তো এইখানে দেখেন আপনার নকআউট স্টেজে আপনি কিন্তু এইখানে ভুল সিদ্ধান্ত নিলেই কিন্তু আসলে প্রবলেম। এখানে ডিফেন্ডার এবং গোলকিপারদের কিন্তু আপনার অনেক বড় একটা ম্যাচ জেতার পেছনে ভূমিকা রাখতে হয়। তো আমার কাছে মনে হয় ফার্স্টে ওরা অনেক স্ট্রাগল করেছে, এবং সেকেন্ড গোল যদি আমি চিন্তা করি মাঝখান থেকে কিন্তু এরিয়াল বল খেলেছিল আপনার ব্যাক অফ দ্য ডিফেন্ডারের পিছনে, সেইখান থেকে ইসমাইল সে কিন্তু খুব সুন্দর করে চেস্টে রিসিভ করে কিন্তু ওয়ান টাচ টু টাচের ভিতরে কিন্তু ফিনিশ করেছে। সো এই জিনিসগুলো খুব দুর্দান্ত ছিল। তো আমি বলবো যে এখানে সেনেগাল আনলাকি, এইখানে 2 গোলের আরও বেশি হতে পারত। এইখানে আপনার একটা গ্রেট চান্স মিস করেছে আপনার, সেটা হয়তো 12 মিনিটসের সময়। তো ওই সময়টা কিন্তু একটা বল কিন্তু আসলে বার পোস্টে লেগে ফেরত আসে। তো ওইগুলো হলে কিন্তু 3-0 হতে পারত। তো সেই জায়গা থেকে সেনেগাল আপনার 50-50 কিন্তু আপনার পজিশনেই ছিল অলমোস্ট, যদিও জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল সেনেগালের অফকোর্স। শেষ মুহূর্তে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে মানে সেনেগাল আপনার সেকেন্ড হাফে গিয়ে মানে খুব বেশি ডিফেন্ডিং হয়ে যাওয়াতে হয়তো বা এইরকম কোনো কিছু আমরা ধারণা করছি যে খুব বেশি আপনার ডিফেন্ডিং হয়ে গেছিল। কিন্তু আসলে আলটিমেটলি একটা টিম যখন 2-0 গোলে লিডে থাকবে বা 80 মিনিট 85 মিনিট পর্যন্ত, ডেফিনেটলি তারা ডিফেন্ডিংয়ে একটু মনোযোগী হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আসলে ফুটবল সবসময় সারপ্রাইজিং গেম, যখন তখন যা কিছু ঘটতে পারে। তো যেটা আমরা দেখলাম আর কি যে মানে আপনার 86 মিনিটের সময় একটা গোল এবং 89 মিনিট আরেকটা আরেকটা গোল। সো 4 মিনিটের ব্যবধানে কিন্তু দুইটা গোল দিয়ে দিলেন বেলজিয়াম। এবং এই দুইটা পর্যন্ত এতটা অবাক হয়নি যখন 125 মিনিটে গিয়ে তারা পেনাল্টি পেলেন। এবং এখানে আপনাকে একটু থামিয়ে দিব, সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আপনার দেখা হয়, এবং যেহেতু সময় আমাদেরকে আটকাতে পারছে না, আমরা রাত জেগে কিন্তু খেলা আলটিমেটলি দেখছি বিশ্বকাপের সময়টাতে। সোশ্যাল মিডিয়া হয়তো খেয়াল করেছেন যে ইতিমধ্যেই সবাই পেনাল্টিটা নিয়ে অনেক বেশি প্রশ্ন তুলছেন। তো আপনি পেনাল্টিটা কতটুকু লক্ষ্য করেছেন, এবং আসলে কি আদৌ পেনাল্টিটা হয়েছে কিনা ঠিকঠাক? না দেখেন আপনার এইটা যখন আসলে রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দেয়, আমি কিন্তু তারপরে ম্যাচ শেষ হওয়ার পর আমি কিন্তু কয়েকবার আমি ওই জায়গাটা টেনে দেখেছি। আমার কাছে মনে হয়েছে ফেয়ার কল যে এটা, কারণ দেখেন আপনার যখন ক্রস করে তখন কিন্তু আপনার বেলজিয়ামের প্লেয়ারটা কিন্তু আপনার বলটা যখন আপনার ডান পায়ে যখন আপনার হিট করবে, অ্যাট দ্য সেম টাইম আপনার সেনেগালের ডিফেন্ডার কিন্তু পিছন থেকে তার লেফট ফুটে, তার মানে নন কিকিং ফুটে কিন্তু পিছন থেকে ট্যাকেল করে। এটা কিন্তু এই ট্যাকেলটার কারণে কিন্তু সে কিন্তু ব্যালেন্স করতে পারে নাই, বডি ব্যালেন্স করতে পারে নাই, সাথে সাথে পড়ে যায়। তো আমার কাছে মনে হয় এটা তার ফেয়ার কল ছিল। ওকে, তো আপনার এন্ড থেকে আসলে ফেয়ার কলই মনে হয়েছে, এবং এটা নিয়ে আসলে সমালোচনা হবে। জানি না কতদূর গড়াবে, সমালোচনা তো লেগেই আছে আসলে, যেহেতু না আপনার সমালোচনা থাকবেই, কারণ আমরা এই ওয়ার্ল্ড কাপ জুড়েই কিন্তু অনেক গোল নিয়ে কিন্তু অনেক ডিসিশন নিয়ে, আপনার ভিআরের ডিসিশন নিয়েও কিন্তু আমরা সমালোচনা করছি। দেখেন আপনার ইরানের সময় যদি আসলে ওই কলটা যদি না হতো তাহলে কিন্তু ইরান কিন্তু কোয়ালিফাই করতো। জার্মানি আপনার লাস্ট ম্যাচটা দেখেন প্যারাগুয়ের সাথে, তো জার্মানির একটা প্লেয়ার আপনার প্যারাগুয়ের গোলকিপার ব্লক করে রাখছিল বা তাকে পুশ করে ফেলে দিছে।
তারপরে কিন্তু গোল করছে, সেটা কিন্তু আবার বাতিল করা হয়েছে। তো এই এবং এই এটা সমস্ত কিন্তু প্রথমবার না, এটা লেগেই থাকে প্রতিটা তো বিশ্বকাপে কোনো না এটা কোনো এটা আপনার হবেই। আপনি সমালোচনা। ভিআরে যদি নাও থাকতো তারপরেও কিন্তু তারপরেও সমালোচনা হতো। সমালোচনা থাকবে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিসিশনই আসছে আসলে এইখানে, যেহেতু আপনার রেফারির একটা ডিসিশন হওয়ার পরে আপনার সেইটা যদি কোনো ধরনের কোনো তার ডাউট থাকে, সেটা কিন্তু ভিআরের থেকে চেক করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই কলটা বা এই ডিসিশনটাও ভালো, যে কারণ একটা রং ডিসিশনের কারণে আসলে একটা টিমের বা একটা প্লেয়ারের মনে করেন আপনার অপরচুনিটি নষ্ট হতে পারে। আমার কাছে মনে হয় ঠিক আছে। একদমই আপনাকে একটু থামিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের সহকর্মী SM ইকবাল এবং লস্কর আল মামুন সান ফ্রান্সিসকো থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া যে ম্যাচ আমরা এতক্ষণ উপভোগ করছিলাম সেই ভেন্যু থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ওয়েলকাম টু ডি বক্স। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। এই মুহূর্তে দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করলাম এতক্ষণে আপনাদেরকে সাথে নিয়ে। কি অবস্থা সেখানকার? ফ্যানদের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কিনা এবং ম্যাচটা আপনারা কতটুকু উপভোগ করেছেন? এইমাত্র যুক্তরাষ্ট্র এবং বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার যে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ সেটি সমাপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্র জয়লাভ করে তারা শেষ 16 নিশ্চিত করেছে। আমরা এই খেলা শুরুর আগে লাইভে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র আজকে যে দাপুটে জয় পাবে তার কিন্তু একটা আভাস আমরা পেয়েছিলাম, অর্থাৎ যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আমরা খেলার মধ্যে লক্ষ্য করেছি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এক কথায় বসনিয়াকে বিধ্বস্ত করে শেষ 16 নিশ্চিত করেছে এবং আগামীতে তারা পরবর্তী যে কোয়ার্টার ফাইনাল সেখানে বেলজিয়ামের মুখোমুখি হবে। তো এই ম্যাচটি আজকে আমরা দুজন রিপোর্টার ছিলাম এখানে। আমার সহকর্মী রয়েছেন ইকবাল, তিনি এসেছেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের এই বিশ্বকাপ কভার করতে। তিনি কিন্তু আজকে আমার সাথে এই সান ফ্রান্সিসকো অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে নান্দনিক একটি শহর, সারা বিশ্বের যে একটি ধনী শহর, সেটি কিন্তু সান ফ্রান্সিসকো বে এরিয়া, এবং এই সান ফ্রান্সিসকো বে এরিয়ার এই স্টেডিয়ামটি আজকে স্মরণীয় হয়ে রইল এবং এই যুক্তরাষ্ট্র তাদের এই মাঠে জয়লাভের মাধ্যমে শেষ 16 নিশ্চিত করেছে। আমরা যে খেলা দেখেছি, আমি যেতে চাই ইকবালের কাছে। আমরা তো খেলা উপভোগ করেছি, মাঝখানে কি মনে হলো যখন লাল কার্ড দেওয়া হলো যুক্তরাষ্ট্রের খেলোয়াড়কে, তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল, কি মনে করেছিলেন? এগুলোকে ম্যাচটা স্পষ্ট ফেভারিট হিসেবে যুক্তরাষ্ট্র মাঠে নেমেছিল বসনিয়ার এগেনস্টে, কিন্তু ম্যাচটা যতটা সহজ হবে ভাবা হচ্ছিল কিন্তু ততটা কিন্তু সহজ হয়নি। প্রথম দিকে বসনিয়া যখন মানে লো ব্লক করে যেভাবে যুক্তরাষ্ট্রকে আটকে রাখার চেষ্টা করেছিল, সেখান থেকে তারা ব্যর্থ হওয়ার পরে তারা একটা গোল কনসিড করার পর তারা কিন্তু পরবর্তীতে চেষ্টা করেছে যে ম্যাচ থেকে ওভারকাম করার জন্য। তারা সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করে যুক্তরাষ্ট্রের ওখানে বেশ কিছু চাপ প্রয়োগ করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র যখন 10 জনের দলে পরিণত হয়, প্রথম ম্যাচ যে গোল করার ফোলারিন যখন আপনার রেড কার্ড পেয়ে বাইরে চলে যায়, তখন কিন্তু বসনিয়ার সামনে চমৎকার একটা সুযোগ তৈরি হয় ম্যাচের সমতায় ফেরার বা ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র 10 জনের দল নিয়ে পঁচাত্তরের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন, দুর্দান্ত রকম আউটপ্লে করেছে। তারপরে স্পেশালি যে ফ্রি কিকটার কথা বলবো, মানে অসাধারণ একটা ফ্রি কিক ছিল। 2-0 হয়ে যাওয়ার পর আসলে আক্ষরিক অর্থেই এই ম্যাচে বসনিয়ার জন্য আর কিছু করার ছিল না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র আউটস্ট্যান্ডিং একটা জয় পেল। আপনি খেয়াল করবেন গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচও কিন্তু যুক্তরাষ্ট্র দুর্দান্ত ছিল। লাস্ট ম্যাচটা হয়তো তারা ভালো করতে পারেনি, কিন্তু এই ম্যাচে তারা কিন্তু আবারও ছন্দে ফিরেছে এবং আপনি বলছিলেন একটু আগে নেক্সট ম্যাচটা তারা বেলজিয়ামের সঙ্গে খেলবে। আমি একটু যোগ করি, বেলজিয়াম কিন্তু আজকে হারতে জিতে গেছে। সেনেগাল 2-0 বলে এগিয়ে থেকে সেই ম্যাচটা তারা শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরেছে। এটা তাদের ব্যাড লাক। যুক্তরাষ্ট্রকে রাউন্ড অফ 16-এ কিন্তু খুব টাফ অপোনেন্টের সম্মুখীন হতে হচ্ছে, কেননা বেলজিয়াম এই ম্যাচটা কভার আপ করে তারা জয় নিয়ে রাউন্ড অফ 16-এ গিয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রকেও সামনের ম্যাচটা টাফ চ্যালেঞ্জ দিতে হবে। তবে সোফার এখন পর্যন্ত যেভাবে খেলেছে তাতে প্রত্যাশা রাখা যায় একটা ভালো একটা ম্যাচ হচ্ছে রাউন্ড অফ 16-এ। তবে ইকবাল যেমনটি বলছিলেন যে আমরা আসলে লক্ষ্য করেছি, আমরা প্রেস গ্যালারিতে বসে খেলা দেখছিলাম দুজনেই, যখন ফ্রি কিক অর্থাৎ ডি বক্সের ঠিক বাইরে একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে, তখন কিন্তু ইকবাল বলছিলেন যে এই ফ্রি কিক থেকে কিন্তু একটি গোল হতে পারে। আমি এবং ইকবালকে বলেছিলাম যে এটি কিন্তু আসলেই সম্ভব, তবে সেটি কি যুক্তরাষ্ট্র করতে পারবে? বলতে না বলতেই সেই ঘটনা কিন্তু ঘটেছে এবং তখন এই যে গোলের ব্যবধানটা বাড়িয়ে নেওয়া হলো, এরপরের যে সময়টি ছিল সেই সময়টি কিন্তু মনে
হয়তো আসলে আর বসনিয়ার পক্ষে তেমন কিছু করার ছিল না, কারণ এই মুহুর্মুহুর যে আক্রমণ, অর্থাৎ এক কথায় যুক্তরাষ্ট্র যে তাদেরকে চেপে ধরেছিল, যেমনটি ইকবাল আপনি বলেছিলেন খেলা শুরুতে যে যেভাবে যুক্তরাষ্ট্র আজকে বসনিয়াকে চেপে ধরেছে, সেটা থেকে কিন্তু বসনিয়া বেরিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি সফল হয়নি। যেমনটি বলছিলেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলার জন্য বেলজিয়ামের জয় নিয়ে কিন্তু আজকে কিছু দর্শকদের একটি প্রতিক্রিয়া রয়েছে। তারা কিন্তু বলছিলেন যে এই পেনাল্টিটি নিয়ে কিন্তু একটি বিতর্কিত সিদ্ধান্ত দর্শকদের ভাষায়, অর্থাৎ তারা কিন্তু এই বিষয়টি বলছিল যে শেষ মুহূর্তের 120 মিনিট খেলার পরে যে পেনাল্টি শটটা হলো সেটি কিন্তু একটি বেলজিয়ামকে জিতিয়ে দেওয়া হয়েছে। বাট ইউরোপিয়ান জায়ান্টরা এবার যে বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারছে না সেটি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে আপনার কি মনে হয় যে ইউরোপিয়ান জায়ান্ট হিসেবে বা বেলজিয়াম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন খেলতে নামবে সেইটি সিয়াটলে যে ম্যাচটি হবে, সেই ম্যাচটি সম্পর্কে আপনার কি মনে হচ্ছে বেলজিয়াম কি ধরনের পদক্ষেপ নিতে পারে আজকের এই ম্যাচের ফলাফল দেখে? আমি একটু আগেই বলছিলাম ম্যাচটা নিঃসন্দেহে টাফ একটা ম্যাচ হবে, তবে ইউরোপিয়ান দলগুলো যখন হচ্ছে তাদের কন্টিনেন্ট চেঞ্জ করে যখন অন্য কোনো কন্টিনেন্ট, স্পেশাল আমি বলবো ল্যাটিন আমেরিকান দল বা যুক্তরাষ্ট্র যেহেতু সেন্টার যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন তারা খেলবে, এই স্ট্র্যাটেজিক্যাল কিন্তু একটা পার্থক্য সেখানে তৈরি হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে যুক্তরাষ্ট্র এবার আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু থামে ওনার কথাটা একটু বলি। যুক্তরাষ্ট্রে কিন্তু ফুটবলকে সকার বলে, ফুটবল কিন্তু এখানে 3-4 নাম্বার গেম, এবং এই যে বিশ্বকাপটা শুরুতে কিন্তু ভাবা হয়েছিল বিশ্বকাপটা জমবে না, কিন্তু একটু ব্যাকে ফিরে যায় 2023 সালে লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে জয়েন করলেন, তারপর থেকে কিন্তু এখানে ফুটবলের একটা কি নতুন করে বীজ বপন করা হলো, এবং তার রেজাল্টটা কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মাঠে দেখেছি প্রচুর পরিমাণে দর্শক, এই শুধুমাত্র সান ফ্রান্সিসকো না, ইউএস এর বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার জন্য। তাদের ফুটবলটা যে ডেভেলপ করছে, তারা যে অ্যাজ এ ফুটবল প্লেইং নেশন হিসেবে তৈরি হচ্ছে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এই যে প্রচুর পরিমাণ এখনো কিন্তু আমরা খেলা শেষ হয়ে গিয়েছে প্রায় 40 মিনিট হলো, আপনারা নিশ্চয়ই এখনো শুনতে পাচ্ছেন বে এরিয়ার ভেতর থেকে কিন্তু এখনো সমর্থকদের গগনবিদারী চিৎকার আসছে। সুতরাং এই সাপোর্টটা যদি তাদের পরবর্তীতে থাকে, বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্র ভালো কিছু করবে, অন্তত একটা টাফ বা ফাইটিং ম্যাচ হবে, এটা বলা যায়। যেমনটি বলছিলেন একবার যে দর্শকদের কথা একটি না বললেই নয়, এই যে গর্জন, দর্শকদের যে গর্জন, আজকে স্টেডিয়ামে কিন্তু 68,000 দর্শক ছিল, যেটি কিন্তু মেজরিটির দর্শকরাই হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং তারা কিন্তু যখনই দলের একটু দুর্যোগপূর্ণ সময় দেখেছেন তখনই কিন্তু তাদেরকে প্রেরণা জুগিয়েছেন এবং উৎসাহ জুগিয়েছেন। সেটি কিন্তু একটি বড় সাপোর্ট ছিল, এবং নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে যুক্তরাষ্ট্র যেভাবে খেলেছে, এই খেলাটি যদি ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের সমর্থকদের প্রত্যাশা যে আগামী যে খেলাটি হবে বেলজিয়ামের সাথে, সেটির সঙ্গে যুক্তরাষ্ট্র জয়লাভ করে সেমিফাইনাল, এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশা স্বপ্নটা কিন্তু আরো বড় হয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। তো এই ছিল আজকে আমাদের কাছ থেকে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম থেকে যুক্তরাষ্ট্র এবং বসনিয়া হার্জেগোভিনার ম্যাচের ফলাফল শেষে আমাদের কাছে থাকা সবশেষ। অসংখ্য ধন্যবাদ এসএম ইকবাল এবং লস্কর আল মামুন, আপনাদের দুজনকেই যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে, এবং যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ম্যাচ ভেন্যু থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং এতক্ষণ কিন্তু সেখানকার আদ্যপান্ত আমরা জেনেছি। দেখতেই পাচ্ছেন আসলে সেখানকার অবস্থা খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র যে জয়, সেটা অন্যরকম একটা রিলিফ দিয়েছে ইউএসএ বাসী যারা রয়েছে, ওখানকার ফ্যান্স যারা রয়েছে তাদের জন্য। খুব ছোট্ট করে আসলে জানতে চাই যে এই যে নিজেদের ভেন্যুতে খেলা বা ঘরের মাঠে খেলার আনন্দটাই কি এখানে, বা সুবিধাটাই কি এখানে কিনা, কিংবা অসুবিধা কোনো আছে না? কিনা? দেখেন আসলে এখানে ইউএসএ আপনার হোস্ট টিম, তাদের চেনা পরিবেশ, সমস্ত দর্শক তাদের, তো এইখানে কিন্তু একটা এনার্জি সবসময় হোম টিমকে দেয়। তো আমার কাছে মনে হয় যে ইউএসএ দেখেন, আপনার এই ওয়ার্ল্ড কাপের শুরুর 2টা ম্যাচ যদি দেখেন, তারা কিন্তু খুব ভালো ব্যবধানে জিতেছে। তো তাদের একটা কিন্তু হাইপ ক্রিয়েট হয়েছে, বা ফুটবলে তাদের একটা হোপ তৈরি হয়েছে যে তারা এখানে বেটার কোনো কিছু করতে পারবে। সো গ্রুপ স্টেজে যদিও লাস্ট ম্যাচটা তারা হেরেছে, বাট এই ম্যাচে দেখেন, এই ম্যাচে আপনার শুরু করেছে, আপনার 45 মিনিটসে গোল করেছে। তো এইখানে আপনার 2-0 গোলে তারা বিজয়ী আপনার হয়েছে। দেখেন, আপনার এইখানে কিন্তু 64 মিনিটে কিন্তু ওদের আপনার ফার্স্ট গোল স্কোরার ভেলোগান, ও কিন্তু রেড কার্ড
দেখেছে। একটু আগে আমরা লাইভে দেখছিলাম আসলে যে যুক্তরাষ্ট্রের এবং বসনিয়া ম্যাচের ভেন্যু থেকে আসলে কি অবস্থা। তো যুক্তরাষ্ট্র নিয়ে অনেক কথা হচ্ছিল, যেহেতু তারা আমাদের 3টি হোস্টদের মধ্যে মূল হোস্ট আমি বলতে পারি এবার ইউএসএ কে। সুতরাং একটা প্রশ্ন কিন্তু আসছে যে এবার ইউএসএ একটু বেশি আলোচনায়, তারা হোস্ট বলেই কি নাকি আসলে পারফরমেন্সের দিক থেকেও তারা চেষ্টা করছেন আলোচনায় থাকার মতো পারফরমেন্স দিতে। আজকেও কিন্তু একটা দুর্দান্ত জয় আমরা দেখেছি, এবং আমি যদি ট্রাম্প সরকারের কথা আলাদাভাবে বলি তাহলে তারা কিন্তু শুধুমাত্র স্পোর্টসের যে মানে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট হোস্ট করছে ব্যাপারটা তাও না, তারা স্পোর্টসে তাদের দখলটাও কিন্তু জানান দেওয়ার চেষ্টা করছেন পারফরমেন্সের মধ্য দিয়েও। আপনার কি ধারণা? দেখেন, ওয়ার্ল্ডের বেস্ট গেম বা আমরা যদি পপুলার গেম যদি বলি, সেটা কিন্তু ফুটবলকে রাখতে হবে। তো ডেফিনেটলি ওই জায়গায় আপনার ইউএসএ আপনার ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ, তো সেই জায়গায় ওদের একটা কিন্তু ইন্টারেস্টের জায়গা তৈরি হয়েছে, কারণ ওরা এই কালচারটাকে দেখেন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন দেশ থেকে ওদের দেশে খেলা দেখতে গিয়েছে, বিভিন্ন দেশ ওইখানে গিয়ে খেলছে, তো স্বাভাবিকভাবেই ওদের কিন্তু চিন্তার জায়গাটা তৈরি হয়েছে বা চিন্তার জায়গাটা বড় হয়েছে। তো ফুটবল নিয়ে স্বাভাবিক, যেটা এস এম ইকবাল বলছিল আপনার, যে ফুটবলটাকে ভাবা হয় ওই দেশে 3-4 নাম্বার গেম। তো ডেফিনেটলি দেখবেন যে ফুটবলটাকে এখনকে ওইখানে বেস্ট একটা প্রায়োরিটি দেওয়া হবে। আমরা দেখেন আপনার 3-4 বছর আগেও কিন্তু আমরা কিন্তু ইউএস এর ফুটবল নিয়ে আসলে আমরা কিন্তু বা ইউএস এর ফুটবল লিগ নিয়ে কিন্তু আমরা কেউ আলোচনা করিনি বা ওইরকম ফোকাস ছিল না। আপনার 3 বছর আগে যখন আপনার মেসি ওইখানে ইন্টার মিয়ামিতে যাওয়ার পরেই কিন্তু আপনার বিশ্বের যারা ফুটবল ফ্যান আছে তারা কিন্তু ওই ইউএসএর লিগটা সম্বন্ধে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু দেখেন আপনার ইউএসএর লোকাল ফুটবল বা আমার ডোমেস্টিক ফুটবল ওইখানে ডেভেলপ হতে শুরু করে। ওইখানে ওয়ার্ল্ডের অনেক ভালো ভালো ফুটবলাররা কিন্তু ক্লাবগুলোতে খেলতে যাওয়া শুরু করে। সো ওই জায়গাটাতে ওই জায়গাটা যে ফুটবলটা ডেভেলপ হচ্ছে এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং আয়োজক হিসেবে দেখেন আপনার ইউএসএর ফুটবলের যদি পারফরমেন্স দেখি, তো ওরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আপনার ভালো পারফরমেন্স করে আসছে। আজকে আপনার বসনিয়ার সাথে জিতে কিন্তু রাউন্ড অফ 16-এ গেল, বেলজিয়ামের সাথে খেলা। তো আমরা এই সময়টা বেলজিয়ামের যে পারফরমেন্স দেখছি, আমরা এমন হয়তো বা ভাবতে পারি যে ওইখানে আপনার বেলজিয়ামকে হয়তো বা ইউএস হারাতে পারে। তো ওই ক্যাপেবল টিম আমার কাছে মনে হয়, ওই যোগ্যতা তাদের আছে, তারা রাউন্ড অফ 8-এও যেতে পারে, কোয়ার্টার ফাইনালেও যেতে পারে। সো আমার কাছে মনে হয় যে ফুটবলের প্রতি ইউএসের একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, এবং ফুটবলটাকে নিয়ে ডেফিনেটলি তাদের প্রায়োরিটি জায়গাও তৈরি হয়েছে, সম্ভাবনার জায়গাও কিন্তু তৈরি হয়েছে। একই রকম ভাবে আপনি রেড কার্ডটার ব্যাপারে বোধহয় লক্ষ্য করেছেন আজকে, এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছিল, আমাদের সহকর্মীরাও বলছিলেন যে রেড কার্ডটা আসলে এমন একটা সময় হয়েছে এবং তাদের গোলের পরপরই কিন্তু তারা একটা রেড কার্ড পেয়েছে। সো আপনি খেয়াল করেছেন কিনা? না, দেখেন আপনার 45 মিনিটস ফার্স্ট হাফে 45 মিনিটসে আপনার ইউএসএ গোল করে, বেলুগান হচ্ছে স্কোরার। আবার সেকেন্ড হাফে গিয়ে কিন্তু 64 মিনিটে সেই আবার কিন্তু রেড কার্ডটা দেখে। তো সেইখানে তারপরে কিন্তু 10 জনের টিম হয়। তো স্বাভাবিকভাবে ওয়ার্ল্ড কাপের স্টেজে আপনার 11 জন আর 10 জনের কিন্তু এইখানে কিন্তু প্রেশার থাকবে স্বাভাবিকভাবে। কিন্তু বসনিয়া কিন্তু সেই সুযোগটা নিতে পারে নাই। আলটিমেটলি মনে করেন 10 জনের টিম নিয়েও কিন্তু 2-0 গোলে পরাজিত করে। সো এইখানে বুঝাই যাচ্ছে যে এইখানে ইউএসের ভিশনটা ক্লিয়ার, যে তারা আসলে সহজেই কাউকে ছাড় দিতে নারাজ। আর ডেফিনেটলি এইখানে নিজেদের মাঠে খেলা, নিজেদের চেনা পরিবেশে খেলা, নিশ্চয়ই প্লেয়ারদের ভিতরে ওই কমিটমেন্টের জায়গাটা আছে যে এখানে তাদের পরিচিত অনেক দর্শক আসছে খেলা দেখতে, সেখানে নিজেদের প্রুভ করার ব্যাপার তো অবশ্যই আছে যে না, আমার দর্শকদের সামনে খেলা, আমার মাঠে খেলা, তো এইখানে আমরা কারো এগেনস্ট আমরা হারতে চাইবো না। তো স্বাভাবিকভাবে তারা 10 জনের টিম নিয়েও কিন্তু সেই জিনিসটা আসলে বুঝতে দেয় নাই। সাপোর্ট যেমন আছে, আমার মনে হয় একই সঙ্গে তাদের মধ্যে প্রেশারটাও বেশ ভালো রকম কাজ করেছে। আমার কাছে মনে হয় প্রেশারের থেকে এইখানে তাদের আপনার এইখানে আমার কাছে যেটা মনে হয় সাপোর্টারদের যে এক্সট্রা সাপোর্টটা থাকে, সেই এনার্জিটা আমার কাছে মনে হয় তাদেরকে
এক্সট্রা মোটিভেটেড এক্সট্রা করেছে। মোটিভেটেড করেছে, এটা সত্য। কারণ আমি কিন্তু গ্যালারি ভর্তি আসলে ইউএসএ ফ্যানদেরকেই বেশি দেখছিলাম, যেদিকে তাকাচ্ছিলাম তাদেরই জার্সি। সো এটা তাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে। আমি আলাদাভাবে একটু কেনকে নিয়ে কথা বলতে চাই, আমি ইংল্যান্ডের হ্যারি কেনকে নিয়ে কথা বলতে চাই, এবং তার দুটো দুর্দান্ত গোল আজকে ইংল্যান্ডকে বাঁচিয়ে দিয়েছে আসলে শেষ মুহূর্তে, আমার যেটা মনে হয়েছে। এবং আমি যদি পেলের কথা বলি, বিশ্বকাপের রেকর্ডে তার 12টি গোলের রেকর্ডকে আজকে কিন্তু কেন ছাড়িয়ে গিয়েছে, 13টি গোলের অধিকারী হয়ে গেছে আজকে তিনি। সুতরাং কতখানি সম্ভাবনা দেখছেন আপনি তার মধ্যে, এবং গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। আমি যদি বলি মেসির পরপরই মেসি এবং এমবাপ্পে 6টি করে গোল এই বিশ্বকাপে করে ফেলেছেন, তিনি করেছেন 5টা। সুতরাং একটু কি গোলের হাঙ্গারটা বেড়েছে কেনের, আপনার মনে হয়েছে এটা? না দেখেন, এখানে আমি যদি বলি যে এখানে কেন আপনার নাম্বার 9 পজিশনে, ওয়ার্ল্ডের ভিতর বেস্ট একজন স্ট্রাইকার। সো ওর গোল স্কোরিং অ্যাবিলিটি আছে। আমরা যদি এই সিজনেও যদি ধরি, ক্লাব এবং ইন্টারন্যাশনাল আপনার মিলিয়ে অলমোস্ট সে 72টার মতো গোল করেছে, তো এটা কিন্তু সহজ ব্যাপার না। অনেক অনেক বড় একটা তো ব্যাপার। ও কিন্তু টপ ক্লাস পারফরমেন্স করেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সেই ফর্মটা নিয়ে আসছে। তো আমরা যদি লিগের ফার্স্ট 2টা ম্যাচ দেখি, সেখানে কিন্তু ওর 3টা গোল ছিল। আজকে কোয়ার্টার ফাইনালে দেখেন একবার ক্রুশিয়াল মুভমেন্টে, যে সময় আসলে টিমের গোলটা খুব দরকার ছিল, সো সে নিজে ক্যাপ্টেন, সেই জায়গায় আসলে লিডিং রোলে সে ছিল। তো এইখানে 2টা গোল করলো, তো ডেফিনেটলি ওর গোল করার ক্ষুধাটা তো অবশ্যই আছে। আর এখানে গোল্ডেন বুটের কথা বললেন, তো আসলে দেখেন এইখানে লিওনেল মেসি, তারপরে এমবাপ্পে, কেনের কথা বলা যাচ্ছে, তো এইখানে আপনার দেমবেলে, তো অনেকেই এইখানে আছে যে আসলে গোল্ডেন বুটের ব্যাপারটা আসবে যে টিমটা আসলে একবারে ফাইনাল অবধি যাবে, আসলে অপরচুনিটিটা তাদের বেশি থাকবে। তো আমরা যেমন এক্সপেক্ট করি যে ভালো 3-4টা টিম যারা সেমিফাইনাল বা ফাইনালে যাবে, সেই জায়গাতে তো অবশ্যই কেনের এই গোল তো ডেফিনেটলি গোল্ডেন বুটের জন্য পরবর্তী স্টেজে, যদি ইংল্যান্ড যদি সেমিফাইনাল বা ফাইনাল অবধি যায়, ডেফিনেটলি সেও এইখানে গোল্ডেন বুটের দাবিদার থাকবে। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। একটুখানি নেক্সট ম্যাচগুলো নিয়ে প্রেডিকশনে যেতে চাই, যে আপনার কোনো প্রেডিকশন আছে কিনা যে নেক্সট ম্যাচগুলোতে আসলে কারা যেতে পারে রাউন্ড অফ 16-এ? না ওই রকম না, আসলে দেখেন আসলে প্রেডিক্ট করাটা আসলে টাফ। প্রেডিক্ট এই করা মুহূর্তে টাফ, নকআউট পর্বে আসলে সত্যি অনেক ডিফিকাল্ট এই হয়ে মুহূর্তে গেছে। টাফ। তবে আমরা এক্সপেক্ট করি আসলে যে এইখানে যেমন আপনার ব্রাজিল, আর্জেন্টিনার কথা বলি, ইংল্যান্ড অলরেডি কোয়ালিফাই হইলো, বেলজিয়াম হইলো, তো এইখানে আপনার স্পেন, অস্ট্রিয়ার কিন্তু খেলা রয়েছে। রাইট, এই ম্যাচটা অনেক ক্লোজ হবে আমার কাছে মনে হয়। কিন্তু খেলা রয়েছে। রাইট, এই ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে। তারপর পর্তুগালের ম্যাচ আছে ক্রোয়েশিয়ার সাথে, তো এই ম্যাচটা অনেক ফাইট হবে। তো এইখানে বলা যাচ্ছে না, যদিও আমরা ওয়ার্ল্ড কাপের শুরুর থেকে পর্তুগালকে ফেভারিট ভেবে আসছি, কিন্তু মাঠের খেলায় কিন্তু আমরা সেই আসলে সেই জিনিসটা পাচ্ছি না। তো এইখানে ক্রোয়েশিয়ার সাথে আসলে পর্তুগাল জিততে পারবে কিনা, আসলে এটা কিন্তু আসলে সন্দেহ থেকেই যায়। তো আমরা তারপর এক্সপেক্ট করি যে পর্তুগালকে নিয়ে ছোট করে আসলে কোনো প্রেডিকশন আপনি দিতে চান কিনা? আপনার কাছে কি হতাশার জায়গাটা একটু বেশি তৈরি হয়েছে কিনা? আমার কাছে হতাশার জায়গাটা আসলে অনেক বেশি তৈরি হয়েছে, কারণ দেখেন ওদের যদি বলি যে ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট মিডফিল্ডার কিন্তু পর্তুগালে, তো সেই জায়গাটাতে তারা কিন্তু প্রুভ করতে পারে নাই যে আসলে তারা অনেক বেটার সাইড। তো এইখানে আপনার মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং থার্ডে যদি ধরেন, আপনার এইখানে ব্রুনো ফার্নান্দেস, আপনার ক্রিস্টিয়ানো রোনালদো আছে, তারপরে ভিতিনহা আছে, সো এদের মতো ক্লাস প্লেয়ার, সিলভা, তো নেভেস, তো এইখানে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আছে, কিন্তু তারা একসাথে জ্বলে ওঠা আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত তাদের টপ ক্লাস পারফরম্যান্স। আমরা আসলে নেক্সট ম্যাচ পর্যন্তই আসলে অপেক্ষা করতে পারি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয় নেক্সট ম্যাচগুলোতে। আপনার সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সময় টিভির পর্দায় দেখছিলেন ডি বক্স। আবারও দেখা হচ্ছে খুব দ্রুত আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বকাপ দেখুন সময় টিভির পর্দায়।